বিএনপি 17 বছর ধরে আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের হাতে মায়ের খেতে খেতে বিএনপি কাহিল। প্রধানমন্ত্রী তো বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন এবং সজাগ থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। আপনি শুনেছেন যে পলাতকদের সাথে তলে তলে খাতির একটি দলের কিছু লোক রাস্তা অবরোধ করছে, মানে যে তার নেতাকর্মীদের যে সজাগ থাকার কথা বললেন, এটি কেন বললেন? দেখেন, এটা যদি যে যখন উনি বলেছেন এর পেছনেও কিছু কারণ আছে। কারণ হলো, যেমন ধরেন যে দলগুলো এখন নাই, যেমন ধরেন আওয়ামী লীগের কথা বলি, উনি তো আওয়ামী লীগের ইঙ্গিত করেছেন। এদিকে একটা দল আছে, আওয়ামী লীগ তো অফিসিয়ালি কিন্তু তারা কিন্তু কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নাই। আওয়ামী লীগের লোকজন আছে, সারা দেশে আছে এবং বেশ বড় সংখ্যকই আছে, কিন্তু তারা তো কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নাই। তো তারা কিন্তু সবসময় চেষ্টা করবে যে কোনো না কোনো পার্টির সঙ্গে মিশে যেয়ে একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে ঢুকে পড়ার, যেটা আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে জামাতের একটা অংশ কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ঢুকেছে, এবং আমার তো সন্দেহ জামাতের একটা অংশ বিএনপির সঙ্গে ঢুকে গেছে। এবং যেটা নাকি বলা বলি হচ্ছে যে গুপ্ত বলে না, কিছু গুপ্ত কিন্তু সব যদি ওখানে গুপ্ত হয় তাহলে এখানে হবে না কেন? তাদের তো এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এই রাজনৈতিক কৌশলের কারণে তারা গুপ্ত হতেই পারে। এখন ওইখান থেকে শিক্ষা নেওয়া, মানে আওয়ামী লীগের লোকজন কিন্তু গুপ্ত হওয়ার চেষ্টা করতেই পারে। কাজে প্রধানমন্ত্রীর ইঙ্গিতটাকে একদম ফালাই দিয়েন না, এটা আপনি মাথায় রাখেন এবং রাখা ভালো। কারণ গুপ্ত রাজনীতির আগে আমাদের এরকম ছিল না। এখন কিন্তু কে যে কার মধ্যে গুপ্ত, হয়তো আমারে বলবেন যে আমিও গুপ্ত, প্রিন্স ভাইকে বলতে পারেন সেও গুপ্ত, বললে কিন্তু কিছু করার নাই। কেমনে করে প্রমাণ করবেন কে গুপ্ত না গুপ্ত? মানে সন্দেহের বীজ ধীরে ধীরে দানা বাঁধছে ভাই। তবে মানে কে কি করলো না করলো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ভাই যেই অন্যায় করুক তার শাস্তি হচ্ছে কিনা। যদি তার শাস্তি হয় তাহলে হলো। কোথায় দিন দেখলাম, কলমাকান্দেই তো কোথায় দেখলাম যেন এক ভদ্রলোক বিএনপি পলিটিক্স করতেন, নাখালপাড়ায় তাকে ধরা হলো মাদক সহ, তাকে তো সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দেওয়া হয়েছে দল থেকে, এবং আজীবনে সাধারণ সদস্য পদ বাতিল করে দেওয়া হয়েছে। তো যদি এখন উনি যদি গুপ্ত হয়ে থাকেন হতে পারেন, কিন্তু শিক্ষা তো হয়ে গেল। এখন যদি এমন হয় যে যেই অপরাধ করুক, সে কোন দল করে আমি জানি না, আমার জানা দরকার নাই, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, তাহলে কিন্তু গুপ্ত হওয়ার যে আগ্রহটা এটা একটু কমবে আর কি। নতুন বন্দোবস্তের কথা বলে এনসিপি এখন পুরনো বন্দোবস্ত নিয়েই এগোচ্ছে। দোষারোপের রাজনীতি, আর একজনকে দোষারোপ করা অশালীন, এবং বলা যায় যে তার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অনেক বক্তব্য তাদের নেতারা দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, ঝিনাইদহে যে ডিম নিক্ষেপ হলো সেটি আসলে অভিনব নতুন কোনো বন্দোবস্তের প্রক্রিয়ার একটি অংশ কিনা? দেখেন, ঝিনাইদহে যে কাজটা হয়েছে এটাকে কোনোভাবে আপনি সমর্থন করতে পারেন না। মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে গিয়েছেন, উনি কিছু কথা বলেছেন, আর ওনার উপর আপনার ক্ষোভ থাকতেই পারে, ওনার কথায় আপনি বিরক্ত হতেই পারেন, কিন্তু আপনি ওনাকে ডিম ছুঁড়ে মারতে পারেন না। অনেকে বলেন যে সারা দুনিয়াতে এই ডিম ছুঁড়ে মারা, টমেটো মারার এই ধরনের মানে আপনার সংস্কৃতি আছে, কিন্তু এটা কি আমরা ভালো সংস্কৃতি বলি? এটা ভালো কাজ না। সারা দুনিয়াতেই মন্দ কাজ আছে, কম বেশি আছে। এখন আমেরিকাতে কি শিশু ধর্ষণ হয় না? হয়তো। আমেরিকাতে ধর্ষণ হয় না? হয়তো। সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমেরিকায় হয় বলে আমাদের এখানে হতে পারবে, এই ধরনের যে আপনি যদি কথা বলেন সেটা কি গ্রহণযোগ্য হবে? এটা হবে না। কাজে ডিম ছুঁড়ে মারা, টমেটো ছুঁড়ে মারা, পচা টমেটো মারা, এটা কোনো ভালো প্রবণতা নয়। এটা যারা করেন তাদেরকে প্রশংসা করারও কোনো উপায় নাই। অনেকে বলেন তারা খারাপ করছে, খারাপ করছে, তাদের অনেক কাজে আমার পছন্দ হয় না, কিন্তু টেবিলের থেকে ডিম ছুঁড়ে মারবো এটা তো মারতে পারি না আমি। আপনার সঙ্গে আমার তর্ক হতে পারে, আপনার বক্তব্য, আপনার সিদ্ধান্ত, আপনার জীবন আচরণ, আপনার কোনো কিছু আমার পছন্দ হয় না, ধরা যাক। আমি আপনার সঙ্গে সব কিছু নিয়ে তর্ক করতে পারি, সব কিছু নিয়ে আলোচনা করতে পারি, আমি আপনাকে উপেক্ষা করতে পারি যে আমি ওনার সঙ্গে মিশবই না, সব ঠিক আছে, কিন্তু আমি আপনার গায়ে হাত তুলতে পারি না, আমি আপনাকে জুতা মারতে পারি না, আমি আপনাকে ডিম মারতে পারি না, আমি আপনাকে টমেটো মারতে পারি না, আমি কিচ্ছু পাই, এগুলি পাই না। এটা সভ্যতার বাইরে। যারা এই কাজগুলি করেছেন তারা অসভ্যতা করেছেন এবং তারা অসভ্য মানুষ। ওখানে দেখলাম একজনের হাতে একটা পিস্তল সাদৃশ্য কি দিন একটা আছে, ছবি দেখলাম, তাকে ধরা হচ্ছে না কেন? অত চেহারা স্পষ্ট,
বা একই ঘটনায় দুটি মামলা হলো, তাকে ধরা হলো না কেন? তাকে ধরা হচ্ছে না কেন? ওর হাতে কি ছিল বলেন আপনি? জামিন পেয়েছেন আর একজন এখনো কারাগারে। এখন যদি আপনি এই সমস্ত ব্যবস্থা না নেন, যদি আপনার অ্যাকশনে না যান, তাহলে হবে কি এগুলো কিন্তু একটা আশকারা পাবে এবং তখন মানুষের মনে একটা সন্দেহ জাগবে যে তাহলে এই কাজগুলি সরকারের প্রচ্ছন্ন মদদে করা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক কিছু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, ওনার এই সমস্ত কথাবার্তা অধ্যত্ত আমার এগুলো ভালো লাগে না, আই ডোন্ট লাইক। বাট আমি তো ভাবতেই পারি যে এটাই তার রাজনীতি, এটাই তার স্টাইল। হতে পারে না, হতে পারে এইভাবেই রাজনীতি করবে। এখন যদি এই রাজনীতিটা আমার পছন্দ না হয় তাহলে আমি ওনাকে প্রত্যাখ্যান করবো, প্রবলেম তো নাই, কিন্তু আমি ওনার গায়ে হাত তুলতে পারবো না। এটা যারা করেছেন অন্যায় করেছেন এবং যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার অন্যায় করেছে। সরকারের উচিত ছিল দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া, কারণ এই ধরনের প্র্যাকটিস আবার আগামীকালকে, আজকে ঝিনাইদহ হয়েছে, আগামীকালকে হয়তো আরেক জায়গায় যাবে সে, আবার ওখানে একই কাজ হবে। যেখানে যাবে, অনেকে বলে যেখানে যাবে সেখানে ডিম খাবে। কেন ভাই ডিম খাবে কেন? ডিম খাবে, ডিম খাওয়ানোর অধিকার আপনি কে দিছে? কে দিচ্ছে আপনাকে? ভাই নিজের দিকে তাকান। এই কাজ যখন আপনার সঙ্গে করে তখন কেমন লাগছে? পুরা আওয়ামী লীগ আমরা তো দৌড়ের উপরে ছিলেন, ভালো লাগছে খুব। আপনি তখন কি কল্পনা করছেন? আপনি যদি কল্পনা করে থাকেন যে আমাকে দৌড়াইছে, সুযোগ পেলে আমিও তাকে দৌড়াবো, এবং যেটা ওনারা করছেন 5ই আগস্টের পরে বিএনপির একদম মাঠ পর্যায়ের লোকজন কিন্তু ওই কাজটাই করছেন, যে কাজটা তাদের উপর বিএনপি আওয়ামী লীগ করছিল এক সময়। তাহলে এটা তো কোনো ভালো কথা হলো না, এটা তো কোনো ভালো কথা হলো না। আমরা তো এটা চাই না। আমরা কিন্তু প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। আপনি প্রতিহিংসামূলক আচরণ করবেন, প্রতিশোধমূলক আচরণ করবেন, উনি কেন করছে অথবা আমিও করবো, একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে আপনি জাস্টিফাই করতে পারেন না। মাসুদ ভাই, আরেকটি বিষয় সেটি হলো, আপনি নিজেও বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন যেটি উদ্বেগজনক। ইমরান সালেহ প্রিন্স বলেছেন যে মানুষ শান্তি চায়, নির্বাচিত সরকার আসার পরে সেই শান্তি ফিরল কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন তুলনামূলকভাবে উন্নতি করা যাচ্ছে না, মব বন্ধ করা যাচ্ছে না, বারবার বলার পরও সেখানে আসলে খুব বেশি ভালো ফল আসছে না, এর পেছনে কারণ কি? কারণ হলো অবহেলা। অবহেলা মানে এই অর্থে, যেমন ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন লোকের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল, সে ছিল সবার কাছে একটা মোটামুটি জোকার টাইপের আর কি। তাকে নিয়ে লোকে হাসাহাসি করতো। উনি একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, কীভাবে যে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন এটা আমি বলতে পারবো না। তো উনি সবার কাছে মোটামুটি কৌতুকের একটা পাত্র ছিলেন। মধ্যরাত্রে 3টার সময় প্রেস কনফারেন্স করতেন, এগুলি এই সমস্ত করে আমার উদ্ভট একটা ব্যাপার। যা হোক, ওনারা বলে যে মব হইতো, ওনারা বলে যে এই আপনার আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এটা তার কারণে। তার কারণ মানে কি, সে যে কি করতো, সে তো আর করতো না। যারা করতো তাদের বিরুদ্ধে উনি অ্যাকশনে যেতেন না, অথবা এই ধরনের মব যাতে না হয়, না হওয়ার জন্য যা যা করা দরকার সে ধরনের কিছু ব্যবস্থা, সে ধরনের কোনো পদক্ষেপ উনি নিতেন না। তো আপনি মব থামবে কি হবে? আপনি বললেন থাম, সঙ্গে সঙ্গে থেমে যাবে? আপনি কি ঈশ্বর নাকি রে ভাই? থামবে না তো। ব্যবস্থা থামানোর জন্য আপনার কাজ করতে হবে। যেমন ধরেন আপনার এখানে আমি ঢুকছি, আপনি এই অনুষ্ঠানের অ্যাঙ্কর, তার মানে এই অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা করতে হবে এটা আপনি জানেন এবং আপনি আপনার মতো করে করবেন। এই আপনার এই অনুষ্ঠানে, এই জায়গায়, এই মঞ্চে বসে, এই টেবিলে বসে যদি আরেকজন অ্যাঙ্কর থাকতো, ধরেন গেস্ট আমরা দুজনই থাকতাম, ধরেন আমি এবং প্রিন্স ভাই আমরা দুজনই গেস্ট, কিন্তু অ্যাঙ্করটা ভিন্ন, তাহলে কিন্তু অনুষ্ঠানের টাইপটা ভিন্ন হতো। কারণ ওই অ্যাঙ্কর কিভাবে পুরো অনুষ্ঠানটাকে নিয়ন্ত্রণ করবে, অনুষ্ঠানে কিন্তু আমি নিয়ন্ত্রণ করবো না। এই অনুষ্ঠানটা কিন্তু প্রিন্স ভাইও নিয়ন্ত্রণ করবে না, নিয়ন্ত্রণ করবেন আপনি। লাগামটা আপনার কাছে। আপনি তো আমাকে পট করে এখন থামাই দেন, আমার কিছু করেন না, আমি আপনার সঙ্গে বাড়াবাড়ি করতে পারবো না তো। তাহলে মানে কি স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে থামাচ্ছেন না এখন? আমি তা বলছি, আমি বলছি যে পুরো এনভায়রনমেন্টটার জন্য কিন্তু, পুরো এই অনুষ্ঠানটা সাফল্যের জন্য কিন্তু আপনি দায়ী। প্রশংসা হলো আপনার হবে, নিন্দা হলো আপনারই হবে। তো দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার আমরা যা ছিল, তার জন্য আমরা দায়ী করতাম কাকে? জাহাঙ্গীর আলম চৌধুরীকে, লেফটেন্যান্ট জেনারেল, কারণ উনি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, তার জন্য প্রাথমিকভাবে আমি দায়ী করবো সালাউদ্দিন আহমেদ সাহেবকে, কারণ উনি স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার জ্ঞান নিয়ে আমার কোনো সন্দেহ নাই।
ওনার প্রাজ্ঞতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, ব্যক্তি হিসেবে উনি অসাধারণ। আমার সঙ্গে যে দু একবার দেখা সাক্ষাৎ হয়েছে, আমার কাছে খুবই একজন মেধাবী এবং জ্ঞানী লোক মনে হয়েছে ওনার কাছে, মানে ওনাকে কথাবার্তায় ধীর স্থির। যখন প্রেস কনফারেন্সের মুখোমুখি হন, যদিও সর্বশেষ একটা প্রেস কনফারেন্স দেখলাম ওনাকে নিয়ে বলতেছে যে পাথর মারা অমুক তমুক, উনি ঠান্ডা মাথায় জবাব দিলেন যে আমরা তো ভাই মধ্যযুগে যাবো না। তো এইটা নিয়ে আবার অনেকে দেখলাম উল্টাপাল্টা কথা বলতেছে, তাইলে কি ওইটা মধ্যযুগ ছিল, অমুক ছিল, তো মানে এগুলো হলো কুতর্ক, এগুলো করতেছিল। আমি কিন্তু ওনার বক্তব্যকে সাপোর্ট করি যে উনি ঠিকই বলেছেন যে আমরা তো মধ্যযুগে যেতে পারবো না ভাই, বলে তো লাভ নাই। খুবই ঠান্ডা মাথার লোক কথা বলেন, বাট আইন শৃঙ্খলা পরিস্থিতি ওনার সময় উন্নতি হচ্ছে না। এই না হওয়ার দায়িত্ব কিন্তু ওনাকেই নিতে হবে। যদি এটা ব্যর্থতা হয় ওনার ব্যর্থতা, যদি এটা সাফল্য হয় ওনার সাফল্য, কিন্তু আনফর্চুনেটলি এটাকে আমরা সাফল্য বলতে পারছি না। উনি ইতিবাচক পরিবর্তনটা আনতে পারেন, মানে ওনার আমলে আসে নাই। এটা কি আসলে যারা বিএনপির মতাদর্শের বা বিএনপির কর্মী, অপরাধ প্রবণতা সবকিছু মিলে আশ্রয় প্রশ্রয় সব জায়গায় কঠোরতা প্রদর্শন করতে পারছেন না এমন সবসময় যে কতগুলি বিষয় আছে, যেমন এক থানা, ধরেন থানা, আগে থানাগুলি কে নিয়ন্ত্রণ করতো? যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ। ওই থানায় মনে করেন সে গেল, ওসি সাহেব তার সঙ্গে চা বিস্কুট খাওয়া শুরু করলো, আসেন ভাই কেন আসছেন, কি আসছেন। যে ওই লোকগুলি যদি বাংলাদেশে থেকে থাকে, এখন কি ওই থানায় সে যেতে পারবে? ওইভাবে পারবে না। এখন যাবে কে? ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এরা গেলে। এখন কোশ্চেনটা হলো যারা যায়, আগে যারা যেন তাদের আলাপ বাদ দেন, আমি বর্তমানে আলাপটা করি। যুব দলের যে ছেলে ওখানে যায়, সে কি একটা সার্টিফিকেট নিয়ে যায় যে আমার যুব দলের চেয়ারম্যান বলছে আমি আসলে আপনি আমাকে এই সেবা দিতে বাধ্য? যায়? যায় না। সে যে বলে আমাকে এই সেবাটা দেন, তা না। থানা কিন্তু নিজ দায়িত্বে দেয়। থানা এই দায়িত্বটা অনুভব করে কেন? থানা মনে করে, পুলিশের তাদের মধ্যে দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, তারা মনে করে যে সরকারি দলের কাউকে ঘাটানো যাবে না, ঘাটালে না জানি আমার কি হয়ে যাবে, বোধহয় আমাকে বদলি করে দেবে। আর বদলি যদি হয়ে থাকে তাহলে বলেন, আর বদলি না হওয়ার পরেও কিন্তু অনেকে মনে করে, এটা আগের থেকে মনে করে। এই যে আগের থেকে মনে করাটা, মানে সেলফ যে সেন্সরশিপটা আমাদের কাজ করে, যে ওনাকে বলা যাবে, ওনাকে বলা যাবে না, এটা যখন চলতে থাকে না, তখন এরা অভ্যস্ত হয়ে যায়। আরে তাই তো, আমি গেলে তো আমার কথা শুনে, আমি যদি বলি ওকে ছাড়া দেন, তাহলে তো তার ব্যবস্থা নেয়। আমি যদি বলি ওর নাম ঢুকায়, থানা পর্যায়ে ওই পর্যায়ে এগুলো থাকে, কিন্তু একটা ভাব দেখানো ভাব। তো এগুলি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করতে হবে, সরকার বলবে, সরকার সেই মেসেজটা ওদেরকে দেবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী তো থানায় যায় মেসেজ দিবে না। মাঝখানে দেখলাম একটা ঢাকার একটা থানায় গেছে, রমনা থানায়, হ্যাঁ রমনা থানায়, যে উনি তো বলছেন যে ছাত্র দল আসতে পারে, সরকারি দলে কেউ আসলে পরে আটকে ফেলাবেন, বলছেন তো রে ভাই। তো এইটা কয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে? ভালো, আমি তাকে প্রশংসা করবো, কিন্তু খালি বলাই শেষ না। সরকার শীর্ষ পর্যায়ে থেকে বলেছে যে অপরাধের রাজনৈতিক আসলেও তাই হচ্ছে কিনা, এটা যখন হতে থাকবে না, যখন এই মেসেজটা যাবে যে উনি খালি কথা বলেন নাই, আসলে কাজও হয়, এটা কখন বুঝে? যদি বারবার উনি বলতে থাকেন, এগুলি বারবার বলার দরকার আছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন যে সহিংসতার যে বার্তা, বিশেষ করে সরকারি দলের যে অ্যাগ্রেসিভনেস, সেটির উপর তিনি বলেছেন যে আমাদেরকে তারা কি করেছে সেটা তারা 24-এ দেখিয়েছে, আমাদের সাথে পারবেন না সহিংসতা করে, এরকম একটি বার্তা তিনি দিয়েছেন। এটি আসলে আবেগতাড়িত হয়ে বলেছেন নাকি জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো ভিন্ন বার্তা দিচ্ছে মানুষের? শুনেন ভাই, এটা হলো বয়সের সমস্যা, বুঝছেন। আমার সহিংসতা করার একটা আমার যখন ছেলে যখন ছোট ছিল না, তখন সে প্রায় আসতো আমার সঙ্গে, বাবা আসো কুস্তি লাগি, তুমি কিন্তু আমার সঙ্গে পারবা না। এবং আমি পারতাম না তার সঙ্গে, কারণ না পারলে তো মানে তার জয়, সে খুশি যে আমি বাবার উপর পা তুলে দিয়েছি, পারছি, আমি জিতছি। তো এগুলি ভাই হয়, বুঝছেন, বয়সের জড়িত কারণ। তাদেরকে বুঝতে হবে, পরিপক্কতা না আসলে এটা হয় আর কি। এক নম্বর কথা হলো, সহিংসতা করে আমাদের সঙ্গে পারবেন না, এই যে কথাটা ওনারা বলেন, এটা বলাটাই তো বেআইনি কাজ। সহিংসতা কোনো যোগ্যতা না, সহিংসতা কোনো আইনি কাজও না, এটা বেআইনি কাজ। বললাম তো, সহিংসতা কোনো যোগ্যতা না, এটা বলেন কেন? ছেলে মানুষ হলে যেটা হয় আর কি। তো এটা বলতেছে আমার সঙ্গে পারবেন না। আচ্ছা, 2 নম্বর কথা হলো, ওনারা যে 24-এ কথা বলেন, 24-এ ওনারা কি করেছেন? 24-এর আন্দোলনে ওনারা তো নিজেদেরকে সিপাহ সরার দাবি করেন যে আমরা আন্দোলন করছি। এই আন্দোলন ওনারা করছেন, ওনারা বরং আন্দোলন বন্ধ করার জন্য হারুনের ওখানে যে নিয়ে মুচুলিকা দিচ্ছেন।
ওখানে যে মজুর গেছিল না আন্দোলন আমরা প্রত্যাহার আওয়ামী করলাম। লীগের মন্ত্রীদের ওখানে তো ওনারা তো এখানে যে মজুর গেছেন ওনারা হলো তারা 24 আন্দোলন ওনারা করছেন এই দাবি করে কেন? ওনারা বরং 24 আন্দোলন থামাতে চেয়েছেন, কিন্তু থামাতে পারেন নাই এই কারণে ওনারা মূল নেতা না, নেতা ছিল জনগণ। আচ্ছা আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত ওরা কি হয়েছে ভাই? বিএনপি 17 বছর ধরে আওয়ামী লীগের কাছে, 16 বছর ধরে ধরেন, 16 বছর 15 বছর ধরে আওয়ামী লীগের হাতে মায়ের খেতে খেতে বিএনপি কাহিল না। জামাতকে তো মারতে জামাতকে কোরআন নিয়ে গেছে, জামাত কোথাও বৈশাখ দুটা আলাপ করতে পারতো না, জামাতে ক্ষতিগ্রস্ত রেখে বসে। তাহলে এরা এই আন্দোলনে ছিল না? এটা কমন সেন্সে বলেন যে বিএনপির শত্রুকে আওয়ামী লীগ, জামাতের শত্রুকে আওয়ামী লীগ, আওয়ামী লীগ একটা ঝামেলায় পড়ছে, তো বিএনপি আর জামাতকে আঙুল চুষবো, তারা মাঠে নামবে না? নামবে। তাহলে কিভাবে নামছে? তারা নামছে না এইভাবে যে আমরা নামলে যদি আন্দোলনটা আবার আমাদের নাম বলে এদের বাচ্চাদেরকে মারে, দরকার নাই। আমরা পুরা মানে তাদের সমস্ত সামর্থ্য তারা আন্দোলনে দিছে, কিন্তু তারা পেছনে ছিল, তারা কথা বলে নাই, তারা দাবি করে নাই। এই চান্সে ওনারা দাবিদার হয়ে গেছে। তো এক নম্বর কথা হলো যে সহিংসতায় আমাদের সঙ্গে পারবেন না। সহিংসতা না কি বলছে এটা? সহিংসতা আমাদের সাথে পারবেন না, মানে যে এইটা বলা হয়েছে যে 24 যে সহিংসতা করেছেন সেটা ওনারাই করেছেন, এটা যদি কেউ বলে এটা সে অন্যায় বলে এবং বেআইনি কথা বলে, এক নম্বর। 2 নম্বর হলো 24 ওনারা কিছুই দেখেন নাই, 24 ওনারা মুচুলোকে দেখিয়েছেন আমাদেরকে, এটা ওনারাই দেখাচ্ছেন, ওরা এই 5-6 জন দেখাইছেন, আর কিছু দেখান নাই। আর বাদ বাকি যেটা এটা জনগণ দেখাইছে। আমি এটা কিন্তু বিএনপি দেখাইছে বলি না, জামাত দেখাইছে বলি না, আমি যখন জনগণ বলি, এই জনগণের মধ্যে কিন্তু বিএনপিও আছে, জামাতও আছে, এনসিপিও আছে, সবাই আছে। সবাই মিলা ওই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে সরাইছে রে ভাই। এইভাবে জিনিসটা দেখেন, সামনে কে দাবি করতে, সবাই এই কাজটা শেষ করার পরে সাধারণ পাবলিক যারা ছিল তারা যার যার মতো ঘরে ঢুকে গেছে, স্টুডেন্টরা চলে গেছে ক্লাসে, বিএনপি চলে গেছে তার রাজনীতিতে, জামাত চলে গেছে তার রাজনীতিতে। এরা আসছে ক্ষমতায় যাওয়ার জন্য, ভাগ নেওয়ার জন্য, যাই না 3 জন যে মন্ত্রী হয়ে গেছে, এরা গেছে ক্ষমতার ভাগ নিতে। সেখানে আপনি জানেন যে দেখেন আমি একটা কথা বলি, ওনারাই বলে মাঝে মাঝে জাতীয় সরকারের প্রস্তাব উঠছিল, বিএনপি রাজি হয় নাই। অর্থটা কি? তার মানে বিএনপি কিন্তু ক্ষমতায় তখন যেতে চায় নাই, অনির্বাচিত ভাবে যেতে চায়, বিএনপি এভাবে যেতে চায় নাই। বিএনপি কে আমি আমার পলিটিক্সটা করবো, জনগণ যদি আমাকে চায় আমি যাবো, জামাতও চায় না এখানে, তো ওনারা গেছে, এবং ওনারা হলো সেই জিনিস গিয়ে দায়িত্ব নিলেন স্থানীয় সরকার। আপনি জানেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আমি বিএনপি পক্ষে দালালি করতেছি, সত্য সেটা বললাম। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম সাহেব যেটি বলেছেন আপনি দেখেছেন, যে দেখেছি তার মন্ত্রণালয় যেটি একটি তদন্ত কমিটিও হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন যে মন্ত্রী? এখানে দুটো বিষয় আছে, একটা হলো তদন্ত কমিটি করছে তারা হলো দুর্নীতির বিষয়টি একদম ওপেন, গত 17 বছরে যত অনিয়ম আছে, তার মন্ত্রণালয়ে 17 বছরে যত অনিয়ম আছে সেই অনিয়ম বের করার জন্য তারা তদন্ত কমিটি করছে। এতে আমি হ্যাপি এই কারণে ওনারা 17 বছর বলেছেন, কিন্তু তার মানে 2009 থেকে 2026 পর্যন্ত বলেছেন। তার মানে এখানে অন্তর্বর্তীকালীন সরকার একটা আসে, এতে আমি হ্যাপি। কারণ কোন কাল কোন অকাল আমি জানতে চাই না। আমার কথা হলো এদেশে কোনো একটা দুর্নীতি হওয়া মানে জনগণের নয় ছয় করা, এটা তদন্ত করা উচিত। যদি তদন্ত করে প্রমাণিত হয় যে এই লোকটা সৎ, আমার তো কোনো আপত্তি নেই রে ভাই। কাজে আমি কোনো সন্দেহ নিয়ে থাকতে চাই না, প্রমাণটা হোক, তদন্তটা হোক। কিন্তু আমি খুব বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করেছি যে বিএনপি গভর্নমেন্ট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপরাধ নিয়ে, কোনো অভিযোগ নিয়ে তদন্ত করতে খুব একটা আগ্রহী না। কেন আগ্রহী না আমি জানি না, কিন্তু এই ক্ষেত্রে শাহ আলম সাহেব দেখাচ্ছেন যে না উনি আগ্রহী, আমি উনার ব্যাপারে পার্সোনালি হ্যাপি। আবার উনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ঘটনা নিয়ে বলেছেন, এই ঘটনা আমি বিশ্বাস করি হতে পারে, কিন্তু আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়া কোনো প্রকল্প কি পাস হতে পারে? এটা হতে পারে কেন আমি বলি আপনাকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ব্যাখ্যা দিচ্ছে, ধরেন ওই সময় ফাইলটা পাস করতে হবে, সচিব অনুপস্থিত, হয়তো সচিব বিদেশে আছে, তো ওই সময় এডিশনাল সেক্রেটারি সে সাইন করছে, হইতে পারে। আমি এটা অস্বাভাবিক কিছু বলতেছি না। আবার অন্যভাবে হইতে পারে, অন্যভাবে কি যে আমি জানি এই ফাইল দিয়ে গেলে সচিব সাইন করবো না, কাজে আমি অপেক্ষা করতেছি কবে সচিব দেশের বাইরে যায়, যেই বাইরে গেছে অমনি ফাইল দিয়ে আমি এডিশনাল সেক্রেটারি সাইন করে, এটা হইতে পারে ভাইয়া।
ভাই এই সমস্ত বুদ্ধি তো আমরা বুঝি রে ভাই, কেনা বুঝে, সবাই বুঝে। তো এখন কি হয়েছে আমার কথা অন্য জায়গায়, আমি শেষ করি 1 মিনিটে। সেটা হলো কি যে আসিফ মাহমুদ সজীব বৃহৎ চ্যালেঞ্জ করছি। আমি মনে করি যে প্রতিমন্ত্রী সাহেবের দায়িত্ব এখন সুষ্ঠু এই তদন্তের চ্যালেঞ্জটাকে মাধ্যমে গ্রহণ করা। মাসুদ কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। সৈয়দ ইমরান সালে প্রিন্স, একটি প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের দুর্নীতি অনিয়ম নিয়ে বিএনপি তদন্ত করা বা ব্যবস্থা নেওয়া আগ্রহ কম কেন? প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কথার সূত্র ধরে একটু বলি, সেই সময় এই কিছু কিছু মানে উপদেষ্টা যাদের নাম আলোচিত হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা ফাইল বাসায় নিয়ে যেত, বাসায় ওই ফাইল কিন্তু বাসা থেকে আবার গায়েবও হয়ে যেত। এগুলো কিন্তু মন্ত্রণালয়ে আসতো না, এবং কোনগুলো আসতো যেগুলো মানে স্পেসিফিক কিছু ব্যাপার ছিল সেগুলো আবার চলে আসতো বাসার থেকে। তো এরকম কিন্তু অভিযোগ আছে। আর যেটা বললেন আপনি যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিষয় নিয়ে বিএনপি তদন্ত করতে চায় না, আগ্রহ কম, বিষয়টি আসলে সেরকম না। আমরা যে কোনো মানে আওয়ামী লীগ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বলেন, কিংবা আমাদের আমলেও যদি কোনো অনিয়ম হয় সেটা অবশ্যই সেটা তদন্তের মাধ্যমে বের করতে হবে। আমরা এই দেশকে সঠিকভাবে পরিচালিত করতে চাই। হ্যাঁ, এখানে তো ধরেন কেউ না কেউ কাজ করবে, কাউকে না কাউকে তো কাজ দিতে হবে। সেটা যদি কোনো দুরভিসন্ধিমূলক মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় সেটা হলো ভিন্ন কথা, কিন্তু যেটা আপনার স্বচ্ছতার মধ্য দিয়ে যদি হয় সেটা ওয়েল এন্ড গুড, সবাই আমরা ওয়েলকাম করব। সেই জন্য আমি বলতেছি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিষয় নিয়ে যে আমাদের আগ্রহতা নাই তা না। এই যে ধরেন এই যে হামের টিকা যে তারা আমদানি করলো না, ইউনিসেফ বারবার বলার পরেও যেটা করা হলো না, টাকাও ছিল, সেটার ব্যাপারে অবশ্যই আমরা তদন্ত করব। কিন্তু এই মুহূর্তে আমার কাজটা কি, হামকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং মৃত্যুর সংখ্যা প্রায় 5 শতাধিক। আমরা উদ্বিগ্ন, আমরা বিএনপি সরকার এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তো সেখানে আমরা কি এইটা নিয়ন্ত্রণ করব না আমরা তদন্ত করব? তদন্ত করতে গেলে তো ধরেন সমস্ত মিনিস্ট্রির ফোকাস পয়েন্ট থাকবে ওই জায়গাতে। এখন আমাদের ফোকাস পয়েন্ট থাকবে হামকে নিয়ন্ত্রণ করা, শিশুদেরকে বাঁচানো। সেই জন্য আমাদের যে কোনো অনেক জায়গায় তো পিআইসিইউ নাই, সেখানে পিআইসিইউ স্থাপন করা, এই যেটুকু স্থাপন করা হচ্ছে এই অল্প পিআইসিইউতে কাজ হচ্ছে না। এই যে আমার ময়মনসিংহের একটা মেডিকেল কলেজ হাসপাতালের একটা রিপোর্ট আমি দেখছিলাম, সেখানে পিআইসিইউ যেটা আছে সেটা অপ্রতুল, এবং সেখানে গত কয়েকদিনে থেকে অসংখ্য বেশিরভাগ মানে শিশুরা আসছে এবং অনেকে মারাও গেছে। এটা যখন শুনি তখন আমার বাচ্চার কথা মনে হয়ে যায়। আমার ছেলে যখন ছোট ছিল, আমার ছেলের যদি এই অবস্থা হতো কি হতো, বুক আমার দুমড়ে মুচড়ে যায়। কিন্তু এখন তো আমাদেরকে ওই আবেগ দিয়ে বসে থাকলে চলবে না। আমার তদন্ত না, আগে হচ্ছে আমার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। সরকার তো এখন ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত। মাত্র 3 মাস হলো আমরা ক্ষমতায় এসেছি। এই ক্ষমতা আসার পরেও আমাদের যে প্রতিকূলতা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, আপনি ধরেন এই যে এটা ধরেন সচিবালয়, যে যারা মূল কাজটা করবে এই সরকারের রাজনৈতিক এজেন্ডা কিংবা রাজনৈতিক এজেন্ডা, নির্বাচনী ইশতেহার যারা বাস্তবায়ন করবে, যাদের দিয়ে করানো হবে, তারা কারা? আপনার কি দক্ষ লোক অপ্রতুল সচিবালয়, যেখানে বাধ্য হয়ে এখন আপনার বিশেষজ্ঞ নিয়ে এসে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। এটা নিয়ে আবার প্রশ্ন যে চুক্তিভিত্তিক নিয়োগ কেন? নিয়োগ তো আগের পথেই হাঁটছে কেন? না, আগের পথে যে আপনার দক্ষ লোক নাই, যোগ্য লোক নাই। আগের সরকারও তো দক্ষ লোক পায়নি না, এইটা ধরেন আগের সরকার তো ফ্যাসিবাদ ছিল ভাই। তারা তাদের বয়ান আর আমাদের বয়ান এক করবেন না। তারা তো যাদেরকে সেই সময় মানে প্রশাসন থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা সবাই যে অযোগ্য না, তারা যোগ্য লোক ছিল, দক্ষ লোক ছিল। শুধু তাদের পছন্দের লোককে বসানোর জন্যই কিন্তু তারা এই কাজটি করেছে। আমরা তো আমাদের পছন্দের লোককে বসাচ্ছি না। সেই সময় যাদের উপরে আপনার করা হয়েছিল, মানে অবিচার করা হয়েছিল, সেটা আমার দল করে না। এমনও লোক তো এখন আছে, তারা যদি এসে মামলা করে তারা যদি তাদের অবস্থান ফিরে পায়, তা আপনার করার কি আছে? আপনার সেখানে এখন দক্ষ যোগ্য লোকের অভাব। এই দক্ষ যোগ্য প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে এখন সবাইকে মনোনিবেশ করতে হচ্ছে। এবং এই যে আপনার যেখানে একটু স্লথ গতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখেন প্রধানমন্ত্রী কিন্তু একেবারেই উনি মানে ছোট ছোট বিষয় কিন্তু লক্ষ্য করেন। আপনি দেখেছেন কয়েকদিন আগে একটা বক্তৃতায় বলছিলেন, উনি যখন সকাল 9টায়
8:30 ওদের বাসার থেকে রওনা হয়ে আপনার যে এক্সপ্রেস ওয়ে দিয়ে আপনার সচিবালয়ে আসছিলেন, তিনি দেখছেন তার এক বাসার ছাদ থেকে পানি পড়ছে কলের লাইন দিয়ে, এবং উনি ওই গাড়িতে বসেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে ফোন করে বলেছেন, সেটা আপনি দেখেন এটা কি পরিস্থিতি, বন্ধ করতে বলেন, বন্ধ করে, এইসব পানি অপচয় হলে তো আমার পানি নষ্ট হয়ে যাবে। এইসব বিষয় তো ওনার চোখ এড়াচ্ছে না। জি, আপনি রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, কোন জায়গায় ময়লা পড়ে আছে বা একটা মানে অস্বস্তিকর পরিবেশ, সাথে সাথে উনি প্রশাসককে ফোন করে বলছেন আপনার এই জায়গায় ময়লা, এটা পরিষ্কার হচ্ছে না কেন। প্রধানমন্ত্রীকে কেন সবকিছু দেখতে না, উনি তো একদম তৃণমূলের ব্যাপারে খুবই মানে তাহলে সংশ্লিষ্টরা কি করছে, তারা কি অন্যরা করছে না? করছে না যে তা না, করছে না যে তাও, যে বললাম দক্ষ যোগ্য লোকের এখানে অভাব রয়েছে। প্রিন্স ভাই, আলোচনা শেষ